गुड मॉर्निंग बंधुरा आज के আমরা একটুখানি লোকাল সাইট সিন করব বলে বেরোচ্ছি। আজকে যাব হচ্ছে মহর্ষি মেহি আশ্রম, যেটা ভাগলপুরের স্পেশালিটি আছে দেখার জন্য, আর হচ্ছে বাবা বুদ্ধানাথ বা বুড়ানাথ টেম্পল। এই দুটো আপাতত দেখতে যাব। আর একজন দেখুন রেডি হয়ে গেছে। হ্যাঁ বেরোচ্ছি, চলুন তাহলে আপনারাও চলুন। বলবো হ্যাঁ হ্যাঁ, ঠিক বাইরেই একটা মন্দির আছে, ছোট মন্দির, বেশ সুন্দর। বাবার পুজো হচ্ছে, ঠিক পাশেই মন্দির, যেখানে দেখুন রাম সীতা। আমরা ফাইনালি একটা টোটো রিক্সা নিয়েছি, নিয়ে এখন বুড়ানাথ যে শিব তার কাছে যাচ্ছি দর্শন করতে। এখানে আপনারা টোটো করেও লোকাল সাইট সিন করতে পারেন। আমি তো যেমন রিজার্ভ করে যাচ্ছি, আপনারা চাইলে ব্রেক করেও যেতে পারেন। বাবা বুদ্ধনাথ মন্দিরের কাছে আছি। এই হলো বুদ্ধনাথের পরিবেশ। এখানে দেখুন, এখানে স্টলও রয়েছে ঠাকুরের পুজো, নারকেল চাপানোর জন্য। বন্ধুরা, আজকে আমি এই বুদ্ধনাথ মন্দিরে দেখতে পাচ্ছেন এসে গেছি, তো একটা সুযোগ পেয়েছি বাবাকে একটু জল চাপানোর। সামনেই গঙ্গা আছে, তো আমি এখন যাচ্ছি একটু গঙ্গার জল নিতে। গঙ্গার জল নিয়ে এই মন্দিরে যাব বাবাকে চাপাতে। দেখি আপনার সঙ্গে কতটা বাবাকে শেয়ার করা যায়। এই হলো আগে গঙ্গার ঘাট, একদম মন্দিরের সামনেই গঙ্গা। এই দেখুন, এখানটা দেখে আপনারা অপরিষ্কার ভাবছেন, কিন্তু এই যে দেখছেন জায়গাটা, এইখানটা দিয়ে কিন্তু গিয়ে আপনারা ওই দিক থেকে পরিষ্কার জল নিতে পারবেন। এটা একদম গঙ্গার সামনে বাবা বুদ্ধেশ্বরনাথ মন্দির। এদিক দিয়েও আপনারা আসতে পারেন। এখানে একটা মন্দির, এই যে গঙ্গার সামনে, এই দেখুন গঙ্গা। এখানে নৌকাও রয়েছে, দেখুন আমাদের অটো দাদা আমার জন্য জলটা তুলে আনছেন। জল তোলা হয়ে গেছে, আমাদের যে দাদা এসছেন না, তো উনিও আর কি জল চড়াবেন বাবাকে, তাই জন্য আমিও জল আমাকে তুলে দিলেন, আর উনি ডালা আনতে গেছেন। আমার মায়ের হাতে দেখুন ডালা, আমার ডালাটা দেখিয়ে দাও। এই দেখুন ডালা নেওয়া হয়ে গেছে। এবার আমরা মন্দিরে যাব। এবার আমরা প্রবেশ করছি মন্দিরে। বুদ্ধনাথ বা বালবৃদ্ধেশ্বরনাথ ভারতের 108 জন নাথের অন্যতম। শিবপুরাণের দ্বাদশ অধ্যায়ে এর উল্লেখ আছে। বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গটি স্বয়ম্ভু বা স্বপ্রকাশিত এবং সত্যযুগে ঋষি বশিষ্ঠ কর্তৃক প্রতিষ্ঠিত, যদিও এর উৎপত্তি কিন্তু আজও অজানা। প্রায় 3 একর জমি জুড়ে বিস্তৃত এই মন্দির নাগর শৈলী স্থাপত্যে নির্মিত। এই মন্দিরে শ্রাবণ মাস মহাশিবরাত্রি বহু সাড়ম্বরে উদযাপিত হয়। বিশেষত শ্রাবণ মাসে 10 লক্ষেরও বেশি ভক্ত সমাগম হয় এই মন্দিরে। এই সকল ভক্তবৃন্দ প্রতি বছর বাবা বাসুকীনাথ ধামে কাওয়াড় যাত্রা করে গঙ্গার জল বহন করে নিয়ে যান এইখান থেকে। এই মন্দির সংলগ্ন গঙ্গার যে ঘাটটি, সেটি কিন্তু উত্তরবাহিনী গঙ্গার অংশ, যা ধর্মীয় কার্যকলাপের সঙ্গে জড়িত। এই মন্দিরে মা দুর্গা, রাধাকৃষ্ণ, হনুমানজি, পার্বতী এবং মূল শিবলিঙ্গের পাশাপাশি একটি নন্দী মূর্তিও আছে। বর্তমানে এই মন্দিরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গেরও কিন্তু রেপ্লিকা স্থাপন করা হয়েছে। মন্দিরটি হলো মা ভবানীর, যা স্থানীয় বিশ্বাস অনুযায়ী গঙ্গায় মুঙ্গের থেকে ভাসমান অবস্থায় নাকি এই মূর্তিটি এখানে এসেছিল এবং এখানে মন্দির প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে গঙ্গার জলপ্রবাহ এতটাই বেড়ে গিয়েছিল যে সামনে মন্দির এবং তৎসংলগ্ন পার্ক সবটাই জলে ঢেকে গিয়েছিল। ভাগলপুর রেলওয়ে স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। টোটো বা অটোতে সময় লাগে মাত্র 10 থেকে 20 মিনিট। যারা আপনারা এই মন্দিরে আসতে চাইবেন, তারা কিন্তু সহজেই স্টেশন থেকে এই মন্দির দর্শন করতে আসতে পারে। এই মন্দির নির্মাণ শৈলীর দিক থেকে যতটা না প্রসিদ্ধ, তার আধ্যাত্মিকতার দিক থেকে কিন্তু এই মন্দিরের গুরুত্ব অপরিসীম। এই বুদ্ধনাথ বাবাকে কিন্তু আজ আমি জল দিলাম, জল দেওয়ার সুযোগ পেয়েছি, ফুল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করার সুযোগ পেয়েছি এবং নিজের হাত দিয়ে আমি বাবাকে পুজো করতে পেরেছি। তো ভীষণই ভালো লাগছে। তবে সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা সম্ভব হয়নি, কারণ জানেন তো শ্রাবণ মাস চলছে, আর এটা মানে একটা খুবই পবিত্র মাস। পুজো জিনিসটা আমি যে অন্তর থেকে ফিল করেছি সেটা আপনাদেরকে জানালাম। ক্যামেরায় সব জিনিস না দেখালেই বা কী ক্ষতি, তাই না? যে মন্দিরে দেখালাম, সাথে আপনার হিস্ট্রিটাও শুনলেন। এই বাবা কিন্তু ভীষণই জাগ্রত, আর বলা হয় এই লিঙ্গ স্বয়ম্ভু লিঙ্গ, অর্থাৎ নিজে থেকেই প্রকাশিত হয়েছিল। বশিষ্ঠ মুনি এই লিঙ্গকে কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন সত্য যুগে। এই মন্দির আজকে এই শ্রাবণের প্রায় শেষের দিকে এসে আমি এই থেকে দর্শন এবং পুজোর সুযোগ পেলাম। আমার ভীষণ ভালো লাগছে। আমার মাও কিন্তু বাবাকে দর্শন করেছে। ওই হাতে দেখুন এখনো জলের সেই জায়গাটা রয়েছে। এবার এখান থেকে আমরা মহর্ষি মেহি আশ্রমের দিকে যাব। আমরা চলেছি মহর্ষি মেহি আশ্রমের দিকে। পথে পড়লো একটি পার্ক এবং একটি সিনেমা হল, যা টোটো দ্বারা দেখিয়ে দিল। গঙ্গার জলে একদম ডুবে গেছে, অনেক পুরানো ঘন্টা ঘর এটা। মহর্ষি মেহির আশ্রমের রাস্তাটার নাম হলো কুপ্পাঘাট। তো আমরা এবার পৌঁছে গেলাম সেই কুপ্পাঘাটে, মহর্ষি মেহি আশ্রমে। এটা হলো মেহি আশ্রমের পার্কিং এরিয়া।
আমি চলে এসেছি মহর্ষি মেহি আশ্রম। আর এই যে দাদা দেখছেন, ইনি কিন্তু আমাদের কাছে পুরো আশ্রমটা ঘুরিয়ে দেখাবেন। আমার তো বেশ পরিবেশটা ভালোই লাগছে। চলুন আমরা ভিতরে গিয়ে আগে দেখি। এই হলো আশ্রম। এবার আমরা আশ্রমে প্রবেশ করছি। রামানুগ্রহলাল দাস বা মহর্ষি মেহি পরমহংস ছিলেন একজন ভারতীয় সাধু। তার জন্ম 28 এপ্রিল 1885 সালে তদানীন্তন ব্রিটিশ ভারতের অধীনস্থ সহরসা জেলায়। তিনি পরবর্তীতে মেহি দাস বা গুরু মহারাজজি নামেও প্রসিদ্ধ হন। তিনি বেদ, উপনিষদ, ভাগবত গীতা, বাইবেল এবং বৌদ্ধ ধর্মের বিভিন্ন সূত্র থেকে জ্ঞান আহরণ করে এই আশ্রম প্রতিষ্ঠা করেন। আশ্রমটি মূলত যোগ ভক্তি মার্গের একটি গুরুত্বপূর্ণ স্থানরূপে বিবেচিত হয়। এই আশ্রমে মহর্ষি মেহিজির শিষ্যরা এসে তার শিক্ষা গ্রহণ করে থাকেন। গুরুজি অদ্বৈত বেদান্ত দর্শনের মতবাদকে প্রচার করেছিলেন। তার মূল মন্ত্র ছিল মানব জন্মের সর্বোচ্চ এবং সবচেয়ে পবিত্র লক্ষ্য হল সমস্ত পার্থিব আকাঙ্ক্ষা ত্যাগ করে সমস্ত দেশান্তরের সম্পূর্ণ মুক্তি অর্জন করা। এই সন্ত মঠের উদ্দেশ্য হল এমন একটি ব্যবস্থা প্রদান করা যা পরম শান্তি বা সম্পূর্ণ মুক্তি অর্জনের পথকে প্রশস্ত করে। আমরা এখন চলেছি বাবার সমাধি মন্দির দর্শন করতে। এই আশ্রমটা এত সুন্দর, এত মনোরম পরিবেশ, আপনারা শুধু দেখুন কি সুন্দর আশ্রমিক যে পরিবেশটা হয়, একদম তাই। আর কত সামনে ফুলের গাছ আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই দেখুন, বর্তমানে বিহারের ভাগলপুরের কুপ্পাঘাটের এই স্থানই তার বিশ্রাম স্থান ছিল। 8ই জুন 1986 সালে যখন তার বয়স 101 বছর, সেই সময় তিনি এই স্থানেই দেহত্যাগ করেন। এখানেই সেই সমাধি মন্দির কিন্তু রচনা করা হয়েছে। এই স্থানটি হলো মহর্ষি মেহির সমাধি স্থান এবং ইনি হলেন শ্রী পরম পূজ্য মহর্ষি মেহি পরমহংসদেব। এখানে যদি কারোর কোনো মনোকামনা থাকে তাহলে 5 বার এই বাবাকে প্রদক্ষিণ করা হয়। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা এই মন্দিরে যাব, সামনের মন্দিরে যাব। বলা হয় এইখানেই অর্থাৎ এই মন্দিরেই মহর্ষি মেহেজি বসতেন এবং তার শিষ্যদেরকে শিক্ষাদান করতেন। এই আশ্রম হলো একটি আধ্যাত্মিক কেন্দ্র যেখানে তার শিক্ষা ও দর্শন অনুসরণ করা হয় এবং যোগ ও ভক্তির মাধ্যমে আত্ম উন্নতির পথ দেখানো হয়। এই মন্দিরের কারুকার্যগুলি ছিল সত্যিই সুন্দর, যা আপনার মনকে মুগ্ধ করে দেবে। আর এই মন্দির বা আশ্রম সংলগ্নই ছিল গঙ্গা, তাই গঙ্গার তীরের হাওয়া আর তার সঙ্গে এত সুন্দর মন্দির পরিবেশ সত্যি অপূর্ব লাগছিল। বলে রাখা ভালো, আমরাও কিন্তু মহর্ষি মেহেজির সমাধিক্ষেত্র এবং এই স্থানটি প্রদক্ষিণ করেছিলাম। এইদিকে খানিকটা দেখালাম, এবার আরও সামনে এইদিকে অনেক জায়গা আছে, সেগুলো দেখতে যাচ্ছি। হিস্ট্রিটা আপনাদেরকে বললাম, আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে শুনে। তো আপাতত চলুন ওদিকে দেখি ওখানে কি আছে। বাবা যে গাড়ি ব্যবহার করতেন সেই সব কিছুই কিন্তু এখানে রাখা আছে এই আশ্রমে। আপনারা আসলে কিন্তু খুব সময় নিয়ে আসবেন, খুব ভালো লাগবে, আপনারা দেখতেও পারবেন। সুন্দর করে বাঁধানো এই স্থানটি হলো বাবার গ্যারেজ ঘর। সামনে সুন্দর করে বাঁধানো একটা গার্ডেনও রয়েছে। এই গাড়িতেই বাবা বেরোতেন, সেটা এখনো সুন্দর করে রাখা আছে, দেখতে পাচ্ছেন। এই যে সামনের জায়গাটি দেখছেন, এখানে কিন্তু আজও আশ্রমিকরা অর্থাৎ বাবার অনুগামী যারা আছেন তারা কিন্তু এখানেই বসবাস করেন। আর এই মন্দিরে দুটো কিন্তু বড় বড় বিশ্রামাগারও রয়েছে যাত্রীদের জন্য। এটি হলো ঐতিহাসিক গুহা। এই গুহাতেই বাবা ধ্যান করেছিলেন। এখান থেকে গুহাটা দেখা যায়, কিন্তু বর্তমানে গুহার দরজাটা বন্ধ আছে। এখানে যেতে গেলে জুতো ওদিকে রেখে তবে যেতে হবে। এটি হলো দ্বিতীয় বিশ্রামাগার। এখানে শুনেছিলাম যে যাত্রীদের জন্য জল এবং চা বা অন্যান্য খাবারও কিন্তু দেওয়া হয়। এবং প্রথম বিশ্রামাগারটি যখন আশ্রমে প্রবেশ করছিলাম তখনই ডান দিকে পড়েছিল। এই বিশ্রামাগারের সামনেই ছিল গঙ্গা। সুবিস্তৃত গঙ্গার সুন্দর সমীরণ আর এত সুন্দর আশ্রমিক শান্ত পরিবেশ সত্যি ধ্যান যোগের জন্য এবং আধ্যাত্মিকতার একটা অন্য মাত্রা কিন্তু যোগ করেছিল। আশ্রম থেকে দেখুন গঙ্গা কত সুন্দর দেখা যাচ্ছে। গঙ্গাও যেন তখন জোয়ারে কানায় কানায় পরিপূর্ণ। দূরের কিনারা বলতে কিছু দেখা যাচ্ছিল না, এতটাই জল বেড়ে গিয়েছিল। মহর্ষি মেহি আশ্রম কেমন লাগলো আমাকে জানাবেন। আর আশ্রমের যা তথ্য ছিল আমার কাছে জানা, সেটুকু আপনাদের জানালাম। বাকি আপনারা যখন আসবেন অবশ্যই সময় করে আসবেন। আর দেখছেন এমনিতে বর্ষাকাল, রোদের বেশ তাপ, তো কিন্তু খুব ভালো, পরিবেশটাও খুব সুন্দর। এবার সিল্ক কালেকশন কিরকম আছে একটু দেখতে যাবো। বন্ধুরা, আমি তো আপনাকে বললাম আমি টোটো করে এসেছি। হাই দিদি, ছোটু কুমার, এই ছোটু কুমার এই দাদা ঘুরতে নিয়ে এসছে। আমি ফোন নাম্বারটা ওনার দিয়ে দিচ্ছি, আপনারা যারা লোকাল করবেন তারা কিন্তু আপনারা এনার সঙ্গে যোগাযোগ করেও করতে পারেন। তো আমরা বেরিয়ে চলেছি
আসি মেয়ে আশ্রম থেকে। মেয়ে আশ্রম থেকে তো আসছিলাম, আস্তে আস্তে এখানে একটা সবচেয়ে ভাগলপুরের বড় যে একটা পার্ক আছে স্যান্ডিস পার্ক বলে, সেখানে এসছি। পার্কে যাচ্ছি না, আমি একটু আখের রস খাবো, গরমটা তো যাই দেখি। আর এখানে সব স্টল আছে একদম রোডের ওপরে। তো এই হলো ব্যাপার, তো দেখালাম আখের রস তৈরি হচ্ছে। যারা আপনারা ভাগলপুর থেকে আছেন, যদি বাঙালি কেউ ভাগলপুর থেকে থাকেন তাহলে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগবে। এই যে এসে গেছে আমার ঠান্ডা ঠান্ডা আখের রস। যত গরমে ঘামছিলাম, আখের রসটা কেন শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল, খুব ভালো। আপনাদেরকে বলেছিলাম ভাগলপুরি যে সিল্কটা, তার একটু কিছু কালেকশন আমি দেখতে এসেছি। তো এখন একটা দোকানে বসেছি, দেখুন এখানে অনেক ধরনের ভাগলপুরির কিন্তু কালেকশন আমাদেরকে দেখানো হচ্ছে। স্টার্টিং রেঞ্জ 3 থেকে। তো আমি আপনাদেরকে কিছু কালেকশন দেখাচ্ছি। এটা হচ্ছে তসর সিল্ক, 4041 আপনাদের একটা দেখাচ্ছি, দেখুন কাপড়গুলো ভীষণই স্মুথ, একদম সফট, একদম সুন্দর। মালবারি সিল্ক এটাকে বলা হচ্ছে। আপনারা যারা শাড়ি কেনেন বুঝতে পারছেন আশা করি। আমি দেখাচ্ছি, দেখুন সবচেয়ে বেস্ট কোয়ালিটি। এটাও একটা কালেকশন, এরকম রেশমে, দেখুন এই দেখুন, এটা হচ্ছে আঁচলটা পুরো, দেখুন ওয়ার্কটা ফুল বডিতে এরকম কাজ। इसका प्राइस ये आपका 4000 से लेके स्टार्ट होगा। এটা 4000 থেকে শুরু হচ্ছে এগুলো। फुल साड़ी में आपका जरी का काम है। দেখুন এটা তসর, কিন্তু পুরো শাড়িতে এরকম জরি ওয়ার্ক আছে। দেখুন আঁচলটা, ব্লাউজ পিস के साथ है ये क्या? हां, साड़ी में ये ब्लाउज। আচ্ছা, এই যে ব্লাউজ পিসের সাথে কিন্তু এগুলো পাচ্ছেন আপনারা। প্রাইসগুলো আমি আপনাদেরকে এখানে বললাম, সেগুলো কিন্তু এনাদের দোকানের নিজস্ব প্রাইস। মোটামুটি 8000 পর্যন্ত যা শুনলাম বাজেট থাকে, মানে কিছু কাঞ্জিভারম স্টাইলেরও আসে। দোকানটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি, দোকানটা বাইরে আমি নামটাও দেখিয়ে দেবো। এই দোকান থেকে যদি আপনারা নিতে চান তাহলে এরকম ধরনের কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে, আপনারা কিন্তু আসতে পারেন। দোকানটার নাম এমবি টেক্সটাইল। আর এই হলো দোকানটা, এই হলো দোকানের কার্ড, আমি এটা ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, আপনারা আসলে কিন্তু এখানে ভিজিট করতে পারেন। আর এর সামনেই রয়েছে এনাদেরই একটা দোকান, যেখানে আপনারা কাঞ্জিভারম শাড়ি এবং অন্যান্য ড্রেস আইটেমও কিন্তু আপনারা দেখতে পারেন। এই হলো সেই দোকানটা, এনাদেরই এটা ব্রাঞ্চ। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমার ডে 2। প্ল্যান তো ছিল মন্দার হিলে যাওয়ার। কাল রাতে হোটেল থেকে আমাকে গাড়িও বুক করে দেওয়া হয়েছিল, আজকে সকালে আমার বেরিয়ে যাওয়ার কথা ছিল মন্দার হিলের দিকে। বাট ব্যাড লাক, প্রচন্ড মন্দার হিলে বৃষ্টি শুরু হয়েছে। এখানে ড্রাইভার ফোন করেছিল, বললো ম্যাডাম আপনি যাবেন, রোপোটাও বৃষ্টির কারণে এখন বন্ধ হয়ে গেছে। এবার না হলে তো মাকে নিয়ে হিলের ওপরটা যাওয়া পসিবল না। আমি আসার সময় দেখেছিলাম বৃষ্টি যখন হচ্ছে বেশ ঝেপে হচ্ছে, আমাকে সেটাই এখান থেকে বলা হলো, যার জন্য বাধ্য হয়ে ট্রিপটা ক্যান্সেল করতে হলো। এতটা বৃষ্টি হবে আমি সেটা আশা করতে পারিনি। এদিকে আবার সুলতানগঞ্জের দিকে যাওয়া ভেবেছিলাম, যে আজগেবিনাথকে দেখতে যাব, সেখানে আবার সমস্যা গেছে, রেড অ্যালার্ট জারি করা হয়েছে, জলস্তরটা খুব বেড়ে গেছে, সেই জন্য ওদিকটাও আমি আর করলাম না। ঘরে তো আর বসে থাকা যায় না, বাইরে এসেছি। আর রাখি পূর্ণিমা, আমাদের সামনে যে মন্দির আছে, এখন বাধ্য হয়ে স্নান টান করে রেডি ছিলাম বলে এখন ওখানে পুজো দিতে যাচ্ছি। আমি এই লোকালে একটু বাবাকে পুজো দেবো, আমি আর মা, যতটুকু পারবো সেই দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপাতত কিছু তো করার নেই, আমাকে ক্ষমা করে দেবেন। এসেছিলাম তো এই মন্দিরে, কিন্তু এখানে একটা সমস্যা কি বলুন তো, মন্দির তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, মানে এখন 11:45, তার আগেই বন্ধ হয়ে গেছে। আমাদের ওখানে যেমন 12টার পর্যন্ত, 12টা-1টা পর্যন্ত মন্দির খোলা থাকে, ভোগ দেওয়া হয়, এখানে সব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আমি এলাম, দর্শন করতে পারলাম না, বিকেলবেলা 5টায় ওপেন হলো, তখন আবার আমি আসছি। গুড ইভিনিং বন্ধুরা, সকালবেলা সেশন যে আমি ভিডিও করতে এসেছিলাম কিন্তু করতে পারিনি, মন্দির বন্ধ ছিল। এবেলা কিন্তু মন্দির খুলে গেছে, তো বিকেলবেলা আমরা লাস্ট ডে আজকে একটু বাবাকে দর্শন করতে চলেছি। খুব সুন্দর সাজানো হচ্ছে মন্দির, দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। পুজো হচ্ছে, আমার মন্দির থেকে মাও পুজো দিয়েছে, আমিও পুজো দিয়েছি। তো সকালে হয়নি ঠিক আছে, এবার বিকালে তো হয়েছে। এবার এই সামনে একটা দুর্গা মন্দির আছে, এই জায়গাটার নাম হচ্ছে লাহিড়িতলা দুর্গা আশ্রম।
এটা সেই জন্য প্রসিদ্ধ, এখানে দুর্গা মন্দিরটা আছে। তো আমি সেটাই আপনাদের সামনে একবার তুলে ধরবো। এই সামনেই হচ্ছে দুর্গা মন্দির, সকালে দেখিয়েছিলাম। এখন এবার এই মন্দিরের গেট খুলে দিয়েছে, এবার আমরা প্রবেশ করছি। এই হলো মা দুর্গার। এই মন্দিরের উভয় গাত্রেই বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখা আছে সুন্দর করে। ভোলে বাবা আছেন, মা শেরাওয়ালি মা, এখানেও মা আছেন, ভোলে বাবা, সব ঠাকুরটি করা আছে। এই যে মা দুর্গার মন্দিরটা দেখছেন না, এখান থেকে জানতে পারলাম এই মন্দিরটাতে দুর্গাপুজোর সময় প্রচণ্ড ভিড় হয় আর খুব জাঁকজমক করে এখানে পুজোটা হয়, সেই জন্য এই জায়গাটা খুব ফেমাস। মন্দিরটাও বেশ সুন্দর, দেখুন সাজানো গোছানো। এখন একরকম লাগছে, দুর্গাপুজোর সময় কিন্তু আরও সুন্দর লাগে। হোটেলের তরফ থেকে বলা হয়েছে তাদের কিছু রুম দেখানোর জন্য, তো আমি সেদিকে আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে বলেছিলাম যে আমি এই হোটেলের আরও কয়েকটা রুম আমাকে দেখানোর জন্য বলা হয়েছে, তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন আসছি রুম নাম্বার 102, রুম নাম্বার 102। এই দেখুন, এই হোটেলটা একদম নতুন, তাই প্রত্যেকটা জিনিসই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মিরর রয়েছে, টেবিল, সোফা, এটা টয়লেট। কিন্তু হোটেলটা নতুন, তো রুমগুলো কিন্তু বেশ পরিষ্কার আর বেশ বড়। ট্যারিফ রেটটা এখানে আপনারা কল করে একটুখানি জেনে নেবেন। হোটেলে কিন্তু ট্যারিফ রেট আপ ডাউন করে, আপনারা যখন আসবেন কাইন্ডলি এটা কন্ট্যাক্ট করে নেবেন। আমি হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু দিয়ে দিচ্ছি। ফাইনালি রুমে চলে এসেছি। আজকে ভাগলপুরের সাইট সিন যেটা দেখালাম, দুদিনের আমার ছোট ট্রিপ ছিল, কিরকম লাগলো আপনারা জানাবেন। আর আপাতত এখানেই রেস্ট, আবার ফ্রেন্ড ব্লগ হবে, যাওয়ারটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, সেটা নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত টাটা।